আজ যে দগদগে সত্যের মুখোমুখি আপনারা হতে চলেছেন তার সাক্ষী এবং বর্ণনাকারী স্বয়ং এই গল্পের বড় বউ। ফেরদৌসের গল্পকথা থেকে উঠে আসা সেই লোমহর্ষক অভিজ্ঞতার কথা, তার সেই অসহায় আর্তনাদ আজ মূর্ত হয়ে উঠবে আমার লেখনী আর কণ্ঠে। হেডফোনটা কানে লাগিয়ে নিন, ঘরের আলোটা কমিয়ে দিন। চলুন বড় বউয়ের জবানিতে হারিয়ে যায় এক হারহিম করা ভয়ের রাজ্যে। ফেরদৌসের গল্পকথা। সিজারের কারণে 2 মাস শারীরিক সম্পর্ক বন্ধ থাকায় স্বামী করল দ্বিতীয় বিয়ে। কারণ হিসেবে দেখালো তার নাকি শরীর টেকে না, সংসারও চলে না। আমরা মা মেয়ে তখন নিজের বাপের বাড়ি। খবর পেয়ে তড়িঘড়ি করে এসে দেখি বাড়িতে এলাহি কাণ্ড। স্বামী আমার মহা খুশিতে গদগদ। দ্বিতীয় বিয়ে যাকে করলো সে নাকি গ্রামের কোনো এক ওঝার মেয়ে, নাম কাকলি। দেখতে শুনতে মাশাল্লাহ, দুধে আলতা গায়ের রং, পিঠ ছাপিয়ে পায়ের গোড়ালি ছোঁয়া কালো চুল। কিন্তু সমস্যা হলো মেয়েটা চাহনি, কেমন যেন স্থির, চোখের পলক সহজে পড়ে না। আর হাসলে মনে হয় শুধু ঠোঁট হাসছে, চোখ দুটো বরফের মতো ঠান্ডা। আমি বাড়ি ফিরতেই স্বামী আমাকে ডেকে বলল, শোনো, কাকলি গ্রাম থেকে এসেছে, শহরের চালচলন বোঝে না, ওকে একটু মানিয়ে নিও। আর হ্যাঁ, ও একটু লাজুক, দিনের বেলা খুব একটা ঘর থেকে বের হয় না। ভাবলাম, যাক বাবা, সতীন যদি ঘর কোনো হয় তবে আমারই ভালো, ঝগড়াঝাটি কম হবে। বিয়ের পর দিনের কথা, দুপুরের খাওয়ার আয়োজন। আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি রেঁধেছি। স্বামী খুব আয়েশ করে খেতে বসলো। আমি ডাকলাম নতুন বউকে, কাকলি এসো খেয়ে নাও। ঘর থেকে ফিসফিস করে আওয়াজ এলো, আমি দিনে খাই না দিদি, আমার যা খাওয়ার সব রাতে। স্বামী আমার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, দেখেছ, ডায়েট কন্ট্রোল, একেই বলে স্লিম ফিগার ধরে রাখা, শেখো, কিছু শেখো। আমি মনে মনে বললাম, খিদের জ্বালায় যখন পেট জ্বলবে তখন স্লিম ফিগার দেখা যাবে। যাই হোক, রাত হলো। আমি আমার মেয়েকে নিয়ে পাশের ঘরে। মাঝখানে দরজাটা শুধু ভেজানো, ওপাশে স্বামী আর তার সুন্দরী কাকলি। রাত তখন আনুমানিক 2টো বাজে। হঠাৎ খুটখুট আওয়াজ, মনে হলো কেউ যেন হাড় চিপুচ্ছে, কর্মর কর্মর শব্দ। আমি ভাবলাম স্বামী বোধহয় লুকিয়ে ফ্রিজ থেকে কিছু খাচ্ছে, কিন্তু একটু পরেই স্বামীর ভয়ার্ত গলার আওয়াজ, ও বউ, তুমি ওটা কি করছো? ওটা কি? ও মা, তুমি কাঁচা মাছ চিবোচ্ছ কেন? ফ্রিজে তো রান্না মাছ আছে। উত্তরে মেয়েলি খিলখিল হাসি। সেই হাসির শব্দে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। হাসিটা মানুষের গলার মতো মনে হলো না, মনে হলো যেন কোনো গভীর কুয়ো থেকে আওয়াজটা আসছে। ওগো, কাঁচা মাছেই তো ভিটামিন, তুমি খাবে, এসো আমার কাছে এসো। এরপর পিনপতন, নিস্তব্ধতা। আমি ভয়ে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে রইলাম। স্বামীর আর কোনো আওয়াজ নেই। পরদিন সকালে উঠে দেখি স্বামী বারান্দায় বসে ঝিমুচ্ছে। চেহারায় সে লাবণ্য নেই, চোখে নিচে কালি, শরীরটা যেন এক রাতেই আধখানা হয়ে গেছে। জিজ্ঞেস করলাম, হ্যাঁ কি গো, নতুন বইয়ের সেবা কি খুব বেশি হয়ে গেল নাকি? স্বামী ফ্যাল করে তাকিয়ে রইল, তারপর ফিসফিস করে বলল, জানো, কাল রাতে কি হয়েছে বুঝতে পারছি না। মনে হলো আমার বুকের উপর কেউ পাথর চাপা দিয়ে রেখেছিল সারা রাত। আর সকালে উঠে দেখি কাকলি বিছানায় নেই, সিলিং ফ্যানের উপরে বসে পা দোল খাচ্ছে। আমি হেসে বললাম, ধুর, স্বপ্ন দেখেছ, নতুন বিয়ে করেছ, মাথা ঠিক নেই তোমার। কিন্তু আমার হাসি বেশিক্ষণ থাকলো না। দুপুরে কাপড় মেলতে ছাদে গেছি, দেখি নতুন বউ কার্নিশের একদম ধারে দাঁড়িয়ে। অত সরু জায়গায় মানুষ দাঁড়াতে পারে না। আমি চেঁচিয়ে বললাম, এই মেয়ে, পড়ে যাবে তো, সরে এসো, সরে এসো। সে ঘাড় ঘোরালো, কিন্তু শরীর ঘুরল না। মানে শরীরটা ছাদের বাইরের দিকে আর মাথাটা পুরো 180 ডিগ্রি ঘুরে আমার দিকে। তারপর সে অপলক চোখ দিয়ে তাকিয়ে বলল, দিদি, তোমার স্বামীর রক্তটা খুব মিষ্টি, কিন্তু বড্ড কম, আরও লাগবে আমার। ভয়ে আমার গলা দিয়ে আওয়াজ বের হলো না। দৌড়ে নিচে নেমে স্বামীকে সব বলতে গেলাম, কিন্তু ঘরে ঢুকে দেখি আরেক কাণ্ড। স্বামী মেঝেতে পড়ে আছে, আর কাকলি তার পায়ের কাছে বসে নখ দিয়ে স্বামীর পায়ের তলা সুড়সুড়ি দিচ্ছে। কিন্তু খটকা লাগলো অন্য জায়গায়। কাকলি শাড়ির নিচ দিয়ে পা দুটো দেখা যাচ্ছে, কিন্তু পা দুটো উল্টো, গোড়ালি সামনে আর আঙ্গুলগুলো পেছনের দিকে। তাছাড়া কাকলি এত দ্রুত কি করে এখানে চলে এলো? স্বামী আমার দিকে তাকিয়ে বোকার মতো হেসে বলল, ও বলছে আজ নাকি ও আমাকে আকাশ ভ্রমণ করাবে, ওড়াতে নিয়ে যাবে।
আমি বুঝলাম এই স্বামী আর জ্যান্ত থাকবে না যদি না এখনই কিছু করি। আমি কি পালাবো নাকি এই বোকালোকটাকে বাঁচাবো? হঠাৎ কাকলি আমার দিকে তাকিয়ে চোখ টিপল। তার জিহ্বাটা সাপের মতো লক করে বেরিয়ে এলো। স্বামীকে কোলে নিয়ে নতুন বউ যখন জানালা দিয়ে স্পাইডারম্যানের মতো গলে বের হচ্ছিল, তখন বুঝলাম আর টিকলো না এই সংসার, এবার প্রাণটাও যাবে। আমি দৌড়ে গিয়ে চাপটে ধরলাম স্বামীর ঝুলে থাকা এক পা। ও মা! স্বামী আমার তখনও ঘোরের মধ্যে। উল্টো হয়ে ঝুলে থেকে আমাকে দেখে দাঁত খেলিয়ে বলল, ও বড় বউ, তুমিও যাবে? এসো এসো, কাকুলি আমাদের হানিমুনে নেপাল নিয়ে যাচ্ছে, বাই এয়ার, কোনো টিকিট লাগবে না। আমি ধমক দিয়ে বললাম, চুপ করো মিনসে, নেপাল না, ও তোমাকে পরপারে নিয়ে যাচ্ছে, জলদি ওঝা বাবাকে ফোন লাগাও। অনেক কসরত করে স্বামীকে নামালাম। কাকুলি হিসিস করে উঠল, ঠিক যেন খ্যাপা বিড়াল। আমি সাহস করে বললাম, কাকুলি বোন আমার, তোমার বাবাকে খবর দিয়েছি, তিনি আসছেন। ততক্ষণ বরং তুমি ফ্রিজের কাঁচা মাছটা চিবিয়ে খাও, স্বামীকে খেও না, ও এমনিতেই হাড় চিরচিরে, খেয়ে একদমই সুখ পাবে না। কথাটা মনে ধরল কাকুলির। সে সুরসুর করে রান্নাঘরে ঢুকে গেল। এই ফাঁকে আমি ফোন দিলাম কাকুলির বাবাকে। ওপাশ থেকে যা শুনলাম তাতে আমার কলিজা শুকিয়ে কাঠ। বাবার বদলে ফোন ধরেছে তার এক চেলা। সে জানালো, গুরুজি তো অনেক আগেই রওনা দিয়েছেন, তিনি জানতেন আজ রাতে অমাবস্যা আর কাকুলির ক্ষুধা বাড়বে। মিনিট 15-এর মধ্যে দরজায় ধুমধাম শব্দ। দরজা খুলতেই দেখি কাকুলির বাবা দাঁড়িয়ে, পরনে লাল শালু, গলায় হাড়ের মালা আর হাতে একটা ঝাড়ু। এসেই হন্তদন্ত হয়ে বলেন, কোথায় আমার মা জননী? জামাইকে আস্ত রেখেছে তো? আমি বললাম, আস্ত আছে, তবে আত পাগলা হয়ে গেছে। কিন্তু বাবা, আপনার মেয়ে এমন কেন? উল্টো পা, কাঁচা মাছ খাওয়া, এসব তো মানুষের লক্ষণ না। ওঝা বাবা দীর্ঘশ্বাস ফেলে সোফায় ধপাস করে বসে পড়লেন। তারপর কপালে হাত দিয়ে বললেন, দোষ আমারই মা, বিয়ের আগে সব খুলে বলা উচিত ছিল। স্বামী পাশ থেকে ফোড়ন কেটে বলল, কি বলবেন শ্বশুরমশাই, আপনার মেয়ে কি জিম করে? গায়ে যা শক্তি বাবা, আমাকে এক হাতে পাজা খোলা করে তোলে। ওঝা বাবা ধমক দিয়ে স্বামীকে চুপ করালেন। তারপর ফিসফিস করে আসল রহস্য ফাঁস করলেন। শোনো মা, কাকলি আমার পেটের মেয়ে নয়। আজ থেকে 20 বছর আগে এক কাল রাত্রিতে শ্মশানের ধারের এক তেঁতুল গাছের নিচে কুড়িয়ে পেয়েছিলাম ওকে। ও আসলে সাধারণ মানুষ নয়, ও হলো এক শয়তান জিনের মেয়ে। আমি আর আমার স্বামী দুজনেই থাও। স্বামী তো ভয়ে তোতলাতে বলল, জিন মানে আমি জিনের জামাই? ওঝা বললেন, ভয় পেও না, কাকলি এমনিতে খুব লক্ষ্মী মেয়ে। ছোটবেলা থেকে আমি ওকে নিরামিষ খাইয়ে তাবিজ কবজ দিয়ে বড় করেছি। ও নিজেকে মানুষই মনে করে, কিন্তু বিয়ের পর মানে পুরুষের সংস্পর্শে এসে ওর ভেতরে জিন সত্তা জেগে উঠেছে। ওর এখন রক্ত চাই, মাংস চাই। কথার মাঝে রান্নাঘর থেকে বিকট শব্দ। আমরা তিনজন দৌড়ে গেলাম। গিয়ে দেখি এক ভয়াবহ দৃশ্য। কাকলি সিলিং ফ্যানের ব্লেড ধরে ঝুলে আছে, তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে, আর এক হাতে ধরে আছে আমাদের কাজের মেয়ে মর্জিনাকে। মর্জিনা ভয়ে অজ্ঞান। ওঝা বাবা চেঁচিয়ে বললেন, মা কাকলি, নেমে আয় মা, তুই না ভালো মেয়ে। কাকলি ফ্যানের উপর থেকে বাচ্চার মতো গলায় বলল, বাবা আমি খেলছি, মর্জিনাকে দোলনা দিচ্ছি, আর ওই যে তোমার জামাই, ওকেও দোলনা দেব, কিন্তু ও বড্ড ভারী, ওর মাথাটা কেটে হালকা করে নেব, কি বলো? স্বামী এই কথা শুনেই ওরে বাবারে বলে আমার পেছনে লুকোলো। ওঝা বাবা ঝুলি থেকে মন্ত্র পড়া সর্ষে বের করে ছুঁড়ে মারলেন। জয় মা কালী বলে হুঙ্কার দিলেন। সর্ষে গায়ে লাগতে কাকলি খিলখিল করে হেসে উঠল। বলল, বাবা ওসব সর্ষে দিয়ে ভর্তা হয়, আমাকে আটকানো যায় না। আমি এখন আর তোমার ছোট্ট খুকি নেই, আমাকে বড় আদর করেছে, এখন আমি অনেক শক্তিশালী। বলে কি মেয়ে, মানে জিন। হঠাৎ কাকলি ফ্যান ছেড়ে ধপাস করে নিচে নামলো, কিন্তু মেঝেতে নয়, একদম আমার স্বামীর ঘাড়ের ওপর। স্বামীর গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, ওগো বাবার সাথে কি গল্প করছো? চলো না আমরা তেঁতুল গাছে গিয়ে সংসার পাতি, এখানে বড্ড গরম। স্বামী আমার দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, বড় বউ বাঁচাও, ও আমাকে তেঁতুল গাছে নিয়ে আচার বানাবে। ঠিক তখনই কাকলির নজর পড়ল ওঝার হাতের লাল পুটলিটার দিকে। ওটা দেখেই সে হিসিয়ে উঠল। ওঝা বাবা বললেন, জামাই বাবাজি শক্ত হয়ে দাঁড়ান, নড়বেন না, আমি ওকে বোতলে ভরবো, তবে সমস্যা একটাই। আমি বললাম, কি সমস্যা? ওঝা বাবা করুণ মুখে বললেন, বোতলটা তো ছোট, কিন্তু কাকলি এখন সাইজে বেড়ে গেছে, ওকে ভরতে হলে আগেও শখ মেটাতে হবে, ও এখন যা চাইবে তাই দিতে হবে, না হলে ওকে শান্ত করা যাবে না।
কাকলি স্বামীর কান কামড়ে ধরে বলল, আমার শখ, আমি আজ রাতে লুঙ্গি ড্যান্স দেখব। তুমি লুঙ্গি পরে নাচবে আর আমি তালি দেব। যদি নাচ থামাও তবে ঘর মোটকে দেব। স্বামী আমার দিকে তাকালো, আমি ইশারা করলাম, নাচুন, যান বাঁচান। শুরু হলো আমার স্বামীর মরণ নৃত্য। জিনের মেয়ে তালি দিচ্ছে, ওঝা বাবা মন্ত্র পড়ছেন, আর আমার স্বামী লুঙ্গি সামলে কেঁদে কেঁদে নাচছে। কিন্তু আসল টুইস্ট তখনও বাকি। নাচতে নাচতে হঠাৎ স্বামীর লুঙ্গি খুলে গেল, আর ঠিক সেই মুহূর্তেই কাকলি অট্ট হাসি দিয়ে বলে উঠল, পেয়েছি, আমি যা খুঁজছিলাম পেয়েছি। সে স্বামীর দিকে এমনভাবে ঝাঁপ দিল যেন লুঙ্গিটা তার আসল লক্ষ্য নয়, লক্ষ্য অন্য কিছু। স্বামীর কোমরে থাকা পুরনো এক তাবিজ। স্বামীর কোমরের দিকে কাকলি যেভাবে ছো মারল, মনে হলো যেন আকাশ থেকে চিল এসে মুরগির বাচ্চা ধরছে। আমি তো ভাবলাম, এই রে, স্বামীর ইজ্জতের সাথে বুঝি নারী ভুড়িও বেরিয়ে এলো। স্বামী আমার দুহাতে নিজের মান সম্মান ঢাকার চেষ্টা করতে করতে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। ওরে বাবারে, এ তো মেয়ে মানুষ না, এ তো পকেট মার। আমার লুঙ্গি তো গেলই, এবার তাবিজটাও নেবে। কিন্তু যে না কাকলির হাতটা স্বামীর কোমরের তাবিজে লাগলো, অমনি ছ্যাঁত করে একটা আওয়াজ হলো, যেন গরম কড়াইয়ে এক ফোঁটা জল পড়েছে। কাকলি আহ করে ছিটকে সরে গেল। ওর হাতে ফোসকা পড়ে ধোয়া বের হচ্ছে। সুযোগ বুঝে ওঝা বাবা হাতের ঝাড়ুটা উল্টো করে ধরে কাকলির মাথায় এক বাড়ি মেরে চেঁচিয়ে উঠলেন। বললেন, পাপিষ্ঠা, নিজের বাপকে জেল থেকে বের করতে চাস? আজ তোকে আমি বোতলে না, প্রেশার কুকারে ভরবো। কাকলি হিসিস করতে করতে স্পাইডারম্যানের মতো দেওয়াল বেয়ে উপরে উঠে গেল। একদম টিকটিকির মতো ছাদের কোনায় গিয়ে উল্টো হয়ে ঝুলে রইল। তার চোখ দিয়ে তখন আগুনের বদলে জল পড়ছে। সে ফুপিয়ে ফুপিয়ে বলল, তোমরা পচা, আমার বাবাকে আটকে রেখেছ ওই তাবিজে, আমাকে বাবার কাছে যেতে দাও। আমি হাঁপাতে হাঁপাতে ওঝা বাবাকে বললাম, ঘটনা কি বাবা, খুলে বলুন তো। তাবিজে আবার কার বাবা থাকে? আর ওই জিনের বাচ্চা আমার স্বামীর কোমরেই বা নজর দিল কেন? ওঝা বাবা কপাল মুছে স্বামীর দিকে একটা গামছা ছড়িয়ে দিয়ে বললেন, আগে ইজ্জত ঢাকো বাবাজি, তারপর বলছি। স্বামী গামছা পরতে পরতে ফোঁস করে উঠল, শাশুড়ি মা, থুরি, শ্বশুরমশাই, আপনি জেনে শুনে জিনের খপ্পরে ফেললেন। আমি কি আপনার শত্রু ছিলাম তাই বলে আমাকেই মনে ধরলো? আমার কোমরে তাবিজ আছে বলে আমাকেই বলির পাঠা বানালেন? এই তাবিজ তো বিয়ের আগে আপনিই আমাকে জোর করে দিয়েছিলেন, বলেছিলেন এতে নাকি দাম্পত্য সুখ বাড়বে। এখন তো দেখছি প্রাণটাই যাবে। ওঝা বাবা সোফায় বসে দীর্ঘশ্বাস ফেলে বললেন, শত্রু নও বাবা, তুমি ছিলে আমার শেষ ভরসা। এই তাবিজটা সাধারণ কোনো তাবিজ নয়। আজ থেকে 20 বছর আগে কাকলির আসল বাবা, মানে সেই মহাশক্তিশালী রক্তবীজ জিনকে আমার দাদা এই তাবিজে বন্দি করেছিলেন। সেই থেকে তাবিজটা আমাদের বংশের কাছেই ছিল। আমি চোখ বড় বড় করে বললাম, তাহলে কাকলি ওই জিনের মেয়ে, আর আপনি ওকে পারলেন? উনি বললেন, না পারলেও গ্রামের সবাইকে খেয়ে ফেলতো মা। আমি ওকে ছোটবেলা থেকে জপ তপ করে শান্ত রেখেছিলাম, কিন্তু আমি ভেবেছিলাম বিয়ের পর স্বামী সঙ্গ পেলে ওর মতিগতি হয়তো ঠিক হয়ে যাবে। স্বামী তখন চোখ কপালে তুলে বলল, কিন্তু তাবিজটা আমাকে কেন পড়ালেন? আর ও এখন আমাকেই ছিঁড়ে খেতে চাইছে কেন? ওঝা বাবা মাথা নিচু করে বললেন, অঙ্কটা একটু ভুল হয়ে গেছে বাবাজি। আমি গণনা করে দেখেছিলাম, একমাত্র এই তাবিজ যার কোমরে থাকবে তার সাথে যদি কাকুলির বিয়ে দিই, তবে তাবিজের পুণ্যিতে যে কাকুলির জিন সত্তা পুরো ছাই হয়ে যাবে, ও পুরোপুরি মানুষ হয়ে যাবে। কিন্তু হলো উল্টো, তাবিজের শক্তি ওকে দুর্বল করার বদলে ওর ক্ষুধা বাড়িয়ে দিয়েছে। ও এখন তোমার রক্তকে শক্তি সঞ্চয় করতে চায়, যাতে ওই তাবিজ ভেঙে তার বাবাকে মুক্ত করতে পারে। আর একবার যদি এই রক্তবীজ জিন বের হয়, তবে তোমার এই সুন্দর সাজানো গোছানো বাড়ি গোরস্থান হতে 2 মিনিটও লাগবে না। কথা শেষ হতে না হতে এই ছাদ থেকে কাকুলির গগন বিদারী হাসি শোনা গেল। ঠিক বলেছ বুড়ো, আমার বাবা বেরোবে, তার জন্য দরকার এই বোকা লোকটার কলিজার তাজা রক্ত। তাকিয়ে দেখি কাকুলির রূপ পাল্টাচ্ছে, তার সুন্দর মুখটা লম্বা হয়ে যাচ্ছে, দাঁতগুলো মূলোর মতো বড় বড় হয়ে বেরিয়ে আসছে, নখগুলো দিয়ে দেওয়াল আছড়াচ্ছে। স্বামী আমার পেছনে লুকিয়ে কম্পমান গলায় বলল, বড় বউ, তুমি তো ক্যারাটে জানতে ক্লাস 5-এ থাকতে, কিছু একটা করো না। আমি এদিক ওদিক তাকিয়ে হাতের কাছে পেলাম আলমারির উপর রাখা বড় পিতলের ফুলদানিটা। ওটা হাতে নিয়ে বললাম, এই মেয়ে, খবরদার নিচে নামবি না। আমার স্বামী পচা হতে পারে, কিন্তু ওটা আমার সম্পত্তি, তুই ভাগ এখান থেকে। কাকলি আমার দিকে তাকিয়ে বিকট একটা ভেঙচি কাটলো, তারপর দেওয়াল থেকে সোজা লাফ দিল, কিন্তু স্বামীর ওপর নয়, আমার দিকে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফুলদানিটা ক্রিকেট ব্যাটের মতো কাকলি বরাবর ঘোরালাম। ঢং করে একটা আওয়াজ হলো,
চোখ খুলে দেখি কাকুলি মেঝেতে গড়াগড়ি খাচ্ছে, আর ওর ওঝা বাবা তার বুকের উপর চড়ে বসে মন্ত্র পড়ছেন। কাকুলি ছটফট করছে। ওঝা বাবা হঠাৎ চেঁচিয়ে বললেন, মা জননী, দেরি করো না, তাড়াতাড়ি ফ্রিজ থেকে একটা লেবু নিয়ে এসো, লেবু কেটে ও চোখে রস দিতে হবে। আমি দৌড়ে রান্নাঘরে গেলাম। ফ্রিজের কোনো এক চিপায় লেবু রাখা ছিল, সেটা খুঁজতে একটু দেরি হয়ে গেল। মিনিট দুয়েক পর লেবু হাতে নিয়ে ফিরে এসে দেখি বসার ঘরের দৃশ্যপট পাল্টে গেছে। ভয়াবহ নিস্তব্ধতা। কাকুলি সোফায় বসে আছে, শান্ত ভদ্র, যেন ভাজা মাছটি উল্টে খেতে জানে না। ওঝা বাবা মেঝেতে পড়ে আছেন অজ্ঞান, আর আমার স্বামী জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ভঙ্গিটা অদ্ভুত, অনেকটা ভূতের মতন বাঁকা শরীরে, ঘাটটা কাত করা। আমি ভয়ে ভয়ে বললাম, কি গো, ওঝা বাবা অজ্ঞান কেন, ঠিক আছো তুমি? স্বামী ধীরে ধীরে ঘাড় ঘোরালো। তার চোখের মণি নেই, পুরো চোখটা সাদা। সে আমার দিকে তাকিয়ে হুবহু কাকুলির গলায় বলল, সেই মেয়েলি কণ্ঠে বলল, দিদি, তোমার স্বামী তো আর তার শরীরে নেই, ও এখন আমার কবজায়। তাবিজটা খুলতে পারছি না ঠিকই, ছ্যাঁকা লাগছে, কিন্তু মানুষটাকে তো ব্যবহার করতে পারি, তাই না? ওর সেরা উপসেরা এখন আমার সুতো, আমি যা নাচাবো পুতুল সেভাবে নাচবে। আমার হাত থেকে লেবু পড়ে গেল। মানে কাকলি এখন আমার স্বামীর শরীরে নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। আমার স্বামী, যার ভিতর কিনা এখন কাকলি খিক খিক করে হাসছে, হাসতে হাসতেই নিজের দুহাত পেটের কাছে নিয়ে গেল। আমি চিৎকার করে বললাম, এই খবরদার, ওই তাবিজ খুলবে না, ওঝা বাবা বলেছিল ওটা খুললেই সর্বনাশ। স্বামী আমার দিকে তাকিয়ে চোখ উল্টে মেয়েলি গলায় বলল, দিদি, আমি তো খুলছি না, তোমার বর খুলছে। তাবিজটা তো শরীরেই বাধা, তাই না? ওটা তো আমাকে পোড়াবে না, কারণ হাতটা তো মানুষের। এবার আমি বুঝলাম আসল খেলাটা। কাকলি যখন নিজের হাতে তাবিজটা ধরতে গিয়েছিল, তখন তাবিজের আগুনের ছোঁয়ায় তার জিনের হাত পুড়ে গিয়েছিল। তার মানে ওঝা বাবা এই তাবিজটা এমনভাবে মন্ত্রপুত করেছিলেন যে কোনো অশরীরী শক্তি বাইরে থেকে এটা খুলতে পারবে না, স্পর্শ করলেই ছাই হয়ে যাবে। কিন্তু কাকলি বড্ড ধরিবাজ, সে আমার স্বামীর শরীরটাকেই দখল করে নিয়েছে। এখন হাতটা রক্ত মাংসের মানুষের, মানে আমার স্বামীর, তাই তাবিজ আর রক্তবীজ জিনের মেয়ের স্পর্শ আলাদা করতে পারছে না। স্বামী নিজের এক হাত দিয়ে লুঙ্গি গিট চেপে ধরেছে, আর অন্য হাত দিয়ে কাঁপতে কাঁপতে তাবিজের কালো সুতোটা ধরে টানছে। স্বামীর নিজের গলার স্বর এবার বেরিয়ে এলো কান্নারত অবস্থায়, ও বড় বউ, আমাকে বাঁচাও, আমার হাত আমার কথা শুনছে না, হাতটা শুশু করে গিটের দিকে যাচ্ছে। ওরে বাবারে, জিন কি শেষমেশ আমাকে উলঙ্গ করে মারবে? কাকুলি স্বামীর মুখ দিয়ে ধমক দিল, চুপ কর মিনসে, উলঙ্গ হবি কেন, শুধু তাবিজটা খোল, আমার বাবা অপেক্ষা করছে তাবিজের মধ্যে। আমি দৌড়ে গিয়ে ওঝা বাবাকে ধাক্কাতে লাগলাম, বাবা উঠুন, বাবা সর্বনাশ হয়ে গেল। ওঝা বাবা গোঙাতে গোঙাতে চোখ মেললেন। তিনি আমার স্বামীর দিকে তাকিয়ে বললেন, না না বাবাজি, থামো থামো, সুতো ছিল না। ওঝা বাবার মুখের দিকে তাকিয়ে ফিক করে হেসে দিয়ে এক হ্যাচকা টানে আমার স্বামী কোমরের সেই বহু পুরনো কালো সুতোটা ছিঁড়ে ফেলল। মুহূর্তের মধ্যে ঘরের লাইটগুলো দপ করে নিভে আবার জ্বলে উঠল। একটা ঠান্ডা বাতাস কোত্থেকে যেন এসে হাড় পর্যন্ত কাঁপিয়ে দিল। তাবিজটা হাত থেকে ফসকে মেঝেতে পড়তেই সেটা থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে লাগলো। ঠিক তখন দরজায় কলিং বেল বেজে উঠল। এত রাতে কে? ভেতর থেকে স্বামী, মানে কাকলি, খিক খিক করে হেসে জিভ বের করে বলল, দরজা খোলো দিদি, বাবা এসেছে। আমি কাঁপতে কাঁপতে দরজার ফুটো বা পিপ হোল দিয়ে তাকালাম। বাইরে কেউ নেই, শুধু একটা কালো বিড়াল বসে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বিড়ালটার ছায়া বিড়ালের মতো নয়। লাইটের আলোয় যে ছায়া পড়েছে সেটা বিশাল এক দানবের মতো, যার মাথায় দুটো শিং। আমি বুঝলাম বিপদ ঘরের ভেতরে যতটা, বাইরের বিপদ তার চেয়েও ভয়াবহ। স্বামী তখন নিজের গলা টিপে ধরে জিভ বের করে হাসছে, বলছে, কি গো বড় বউ, দরজা খুলবে না? শ্বশুরমশাই অপেক্ষা করছেন তো। দরজার ফুটো দিয়ে তাকাতেই আমার অন্তরাত্মা যেন চমকে গেল। বাইরে বসে আছে একটা কুচকুচে কালো বিড়াল, কিন্তু করিডোরের লাইটের আলো যে ছায়াটা পড়েছে সেটা কোনো বিড়ালের নয়। ছায়াটা বিশাল, দেওয়াল জুড়ে তার বিস্তার। সেই ছায়ার মাথায় স্পষ্ট দুটো শিং, আর কাঁধের কাছে ডানা গজানোর মতো অদ্ভুত আকৃতি। তারপর ওঝা বাবা দেওয়াল ধরে কোনো মতে হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়াতেই আমি প্রশ্ন করলাম, বাবা, একটা কথা বুঝলাম না, কাকুলি জানলো কি করে যে ওর বাবাই তাবিজে বন্দি? আপনি কি ওকে বলেছিলেন? ওঝা বাবা কপালে হাত চাপড়ে আক্ষেপের সুরে বললেন, সে এক কপাল পোড়া ভুল মা। কাকুলির যখন 13 বছর 3 মাস 3 দিন বয়স, তখন ওর শরীরে একটু একটু করে জিনের লক্ষণ দেখা দিতে থাকে।
আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম ওকে যদি ওর জন্মদাতা পিশাচ বাবার আসল সত্যটা জানিয়ে দিই, তবে হয়তো ঘৃণায়ও নিজেকে শুধরে নেবে। আমি ওকে একদিন এই তাবিজটা দেখিয়েছিলাম। বলেছিলাম, মা, এই তাবিজে তো রাক্ষস বাবা বন্দি আছে, একে ঘৃণা করবি। ওঝা বাবার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তিনি ধরা গলায় বললেন, কিন্তু আমি বোকা। আমি ভুলে গিয়েছিলাম রক্তের টান বড় মারাত্মক। আমি চেয়েছিলাম ঘৃণা জন্মাতে, কিন্তু উল্টো ওর মনে জেগে উঠল কৌতূহল আর বাবার প্রতি সুপ্ত ভালোবাসা। সেদিন ও তাবিজটা ছুঁতে চেয়েছিল, আমি দিইনি। উল্টো ওটাকে সুরক্ষার জন্য আমি ওটাকে জাদু করে ওর হাত থেকে বাঁচিয়ে রেখেছিলাম। কথা শেষ হতে না হতেই দরজায় ধরাম করে একটা শব্দ হলো। মনে হলো বাইরের সেই ছোট্ট বিড়ালটা বাঘের শক্তি নিয়ে দরজায় থাপা বসিয়েছে। কাঠের দরজাটা ক্যাচ ক্যাচ করে উঠল। ওঝা বাবা বললেন, মা জননী, জানোটা কার ছায়া? ওটা সাধারণ কোনো জিন নয়, এটাই হলো কাকুলির বাবা, রক্তবীজ বংশের সর্দার। এরা হলো জিনের দুনিয়ার সব থেকে নিকৃষ্ট আর হিংস্র প্রজাতি ইফরিতের একটা অংশ। এদের এক ফোঁটা রক্ত মাটিতে পড়লে সেখান থেকে হাজারটা শয়তান জন্মায়। তাই আমার দাদু এদের দলকে বোতলে আর সর্দারকে তাবিজে বন্দি করেছিলেন। হঠাৎ দেখলাম আমার স্বামী আর নড়ছে না, সে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার শরীর থেকে কাকলি বেরিয়ে আসছে না, বরং মনে হচ্ছে বাইরের কিছু একটা তার শরীরে ঢোকার চেষ্টা করছে। দরজার ওপাশ থেকে একটা ভরাট গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, যা শুনে মনে হলো পাতালপুরি থেকে কেউ কথা বলছে। বলল, জামাই বাবাজি, দরজাটা এবার খোলো, শ্বশুর মশাই মিষ্টি নিয়ে এসেছে। আমার স্বামী যেন একটা পুতুলের মতো এগিয়ে গিয়ে দরজার ছিটকিনিটা নামিয়ে দিল। দরজাটা ধীরে ধীরে খুলে গেল। আমি আর ওঝা বাবা ভয়ে যেন দেওয়ালের সাথে মিশে গেলাম। দরজায় দাঁড়িয়ে আছে সেই কালো বিড়ালটা, কিন্তু সে আর বিড়াল নেই। তার শরীরটা বড় হচ্ছে, লোমগুলো কাটার মতো খাড়া হয়ে যাচ্ছে, চোখের মণি দুটো গনগনে আগুনের গোলার মতো চলছে। বিড়ালটা দুপায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। তার উচ্চতা এখন ছাদের সিলিং ছুঁই ছুঁই। সেই ছায়ামূর্তি আমার স্বামীর দিকে তাকালো। আমার স্বামী, যার ভিতরে কিনা কাকলি আছে, গদগদ হয়ে বাবার পায়ের কাছে লুটিয়ে পড়ল। বলল, বাবা, তুমি এসেছ। বাবার আদরের আশায় কাকলি তখন কালো ধোঁয়ার মতো স্বামীর শরীর থেকে বেরিয়ে এসে নিজের রূপে পাশে দাঁড়ালো। আর আমার স্বামী জ্ঞান হারিয়ে ধপাস করে মেঝেতে পড়ে গেল। দানবটা বিকৃত স্বরে হেসে উঠল। হাসির তোরে ঘরের কাছে শোপিসগুলো ঝনঝন করে ভেঙে পড়ল। দানবটা বলল, এসেছি মা, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। অনেকদিন তাবিজে বন্দি ছিলাম, আজ রাতের খাবার খাবো, তাজা মানুষের কলিজা দিয়ে। দানবটা তার বিশাল থাবা বাড়ালো, কিন্তু কাকলির দিকে নয়, আমার দিকেও নয়। সে থাবা বাড়ালো আমার স্বামীর দিকে। কাকলি চিৎকার করে উঠল, বলল, বাবা, ওটা আমার বর, ওকে খেও না। দানবটা বলল, বর তো পরে পাবি মা, আগে শরীর দরকার। এই শরীরটা আমার পছন্দ হয়েছে, এর ভেতরেই আমি বাসা বাঁধবো। এই বলে সেই ধোঁয়াটের দানবটা এক পলকে আমার স্বামীর শরীরের ভেতর ঢুকে গেল। আমার স্বামী একবার জোর ঝাঁকুনি দিয়ে স্থির হয়ে গেল। তারপর আমার স্বামী ধীরে ধীরে মুখ তুলে তাকালো, কিন্তু এই মুখ আমার সে ভীতু স্বামী নয়। তার সারা গায়ে কালো শিরা উপশিরা ভেসে উঠেছে, গায়ে চামড়া ফেটে ভেতর থেকে আগুনের আভা বেরোচ্ছে। সে আমার দিকে তাকিয়ে এমন এক হাসি দিল, যে হাসিতে আমি আমার মৃত্যুর পরোয়ানা দেখতে পেলাম। সে বলল, বড় বউ, ভাত পেরেছ? আজ আমি একা খাবো না, আমার পেটে এখন 1000টা রক্তবীজ, আমাদের সবাইকে খাওয়াতে হবে। স্বামীর এই কথা শুনে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। সবাইকে খাওয়াতে হবে কথাটার মানে বোঝার আগেই দেখলাম এক বীভৎস দৃশ্য। স্বামীর পেটের চামড়াটা ওপর নিচ করতে শুরু করেছে। মনে হচ্ছে তার পেটের ভেতর হাজার হাজার জ্যান্ত সাপ কিলবিল করছে। বাইরের চামড়া ঠেলে তারা বেরিয়ে আসতে চাইছে। স্বামীর শরীর থেকে বের হচ্ছে বাসি মরা লাশ পচে গেলে যেমন গন্ধ বের হয়, ঠিক তেমনই উৎকট দুর্গন্ধ। আমি নাকে কাপড় দিয়ে পিছিয়ে গেলাম। ওঝা বাবার হাত কাঁপছে, তবুও তিনি ঝুলি থেকে এক মুঠো লাল সিঁদুর মাখানো ছাই বের করলেন। কাপা কাপা গলায় চেঁচিয়ে বললেন, পাপিষ্ঠ, তুই আমার দাদুর হাতে বন্দি হয়েছিলি, আর আজ তুই আমার হাতে শেষ হবি।
এই বলে তিনি ছাইটুকু আমার স্বামীর দিকে ছুঁড়ে মারলেন। কিন্তু হাই, সেই ছাই স্বামীর গায়ে লাগার আগেই শূন্যে মিলিয়ে গেল। রক্তবীজ জিন আমার স্বামীর শরীরে থেকে বিকট শব্দে হেসে উঠল। সেই হাসির শব্দে ঘরের জানালার কাঁচগুলো ঝনঝন করে ফেটে মেঝেতে গড়িয়ে পড়ল। সে ওঝা বাবার দিকে তাকিয়ে শুধু একটা ফু দিল, যেন প্রবল ঘূর্ণিঝড় বয়ে গেল ঘরের ভেতর। ওঝা বাবা খড়কুটোর মতো উড়ে গিয়ে ছিটকে পড়লেন আলমারির ওপর। তার মাথা দিয়ে রক্ত গড়িয়ে পড়ল। তিনি আর নড়লেন না। এবার ঘরের কোণ থেকে কাকলি, যে কিনা এতক্ষণ তার বাবার আগমনে খুশি ছিল, সে হঠাৎ ভয়ার্ত গলায় বলে উঠল, বাবা, তুমি ওঝা বুড়োকে মারলে কেন? আর আমার বরের শরীরটা অমন করছো কেন? ও তো মরে যাবে। স্বামী তার ঘাড়টা 180 ডিগ্রি ঘুরিয়ে কাকলির দিকে তাকালো। সে চোখে কোনো মায়া নেই। সে বজ্র কঠিন স্বরে বলল, চুপ কর মূর্খ মেয়ে। দুর্বল মানুষের শরীর আমার সয় না। এই শরীর ফেটে আমি বেরোবো, তবে তার আগে শক্তি চাই, প্রচুর রক্ত চাই। কাকলি ভয়ে পিছিয়ে গেল। সে বুঝতে পারল সে যাকে বাবা বলে ডেকে এনেছে সে কোনো স্নেহশীল পিতা নয়, সে এক ধ্বংসকারী দানব। রক্তবীজ এবার ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। তার হাঁটাটা মানুষের মতো নয়, মনে হচ্ছে হাড়হীন কোনো প্রাণী টিকটিকির মতো পা ফেলে এগোচ্ছে। আমি দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু দরজাটা খুলতে গিয়ে দেখি ওটা যেন দেওয়ালের সাথে ঝালাই করা হয়ে গেছে, কিছুতেই নড়ছে না। পেছন থেকে সেই ভরাট কণ্ঠস্বর ভেসে এলো, বড় বউ, পালাচ্ছ কোথায়? অতিথি আপ্যায়ন করবে না? আমি পিঠ দিয়ে দরজা চেপে দাঁড়িয়ে রইলাম। আমার স্বামী আমার ঠিক সামনে এসে দাঁড়ালো। তার উচ্চতা যেন বেড়ে গেছে, চাঁদ ছুঁই ছুঁই। সে আমার মুখের কাছে মুখ আনলো। তার নিঃশ্বাসে আগুনের তাপ। সে ফিসফিস করে বলল, তোর ভয় আমাকে তৃপ্তি দিচ্ছে, কিন্তু আমি তোকে এখনই মারবো না। তোর পেটে ধর একটা জ্যান্ত প্রাণ আছে না, কচি রক্তের স্বাদ আমার বড়ই প্রিয়। শয়তানটা আমার পেটে ধরা 2 মাস বয়সী বাচ্চাটার দিকে নজর দিল শেষমেশ। ভয়ে আর রাগে আমার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না। ঠিক সেই মুহূর্তে লোডশেডিংয়ের মতো ঘরের লাইট দপ করে নিভে গেল। কিন্তু ঘর অন্ধকার হলো না, কারণ আমার স্বামীর চোখ দুটো এখন আগুনের মতো লাল আলো ছড়াচ্ছে। হঠাৎ স্বামী তার 2 হাত দিয়ে নিজের চোয়াল ধরল এবং এক হ্যাচকা টানে মুখটা হাঁ করে ফেলল। কিন্তু সেটা সাধারণ হা নয়, সে তার চোয়ালটা ছিঁড়ে বুক পর্যন্ত নামিয়ে আনলো। ভেতরে কোনো জিভ নেই, নেই কোনো গলা, আছে শুধু এক গভীর কালো গর্ত, অনন্ত অন্ধকার। আর সেই অন্ধকারের ভেতর থেকে হাজার হাজার ছোট ছোট লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। সেই গর্তের ভেতর থেকে কোটি কোটি কণ্ঠস্বর একসাথে ফিস ফিস করে বলে উঠল, আমরা আসছি বাবা, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো। আমি দেখলাম সেই অন্ধকার গভীরতা থেকে একটা কালো কদাকার ছোট হাত বেরিয়ে আসছে, তারপর আরেকটা, তারপর আরেকটা। তারা আমার স্বামীর শরীর ছিঁড়ে বেরিয়ে আসছে এই পৃথিবীতে। আমি জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে দেখলাম মেঝেতে পড়ে থাকা ওঝা বাবার হাতের আঙ্গুলটা নড়ছে। তিনি ইশারা করছেন মেঝের দিকে। সেখানে ফুলদানির ভাঙা কাচের টুকরোর মাঝে পড়ে আছে সেই ছেঁড়া তাবিজের একটা অংশ। তাবিজটার ভেতর থেকে কিছু একটা চকচক করছে। স্বামীর ছিঁড়ে যাওয়া চোয়ালে সেই অন্ধকার গহ্বর থেকে কালো পোকার মতো দেখতে এক একটা বিভৎস প্রাণী মেঝেতে ছিটকে পড়তে লাগলো। প্রথমে একটা, দুটো, তারপর তারপর পিল পিল করে হাজার হাজার। এগুলো রক্তবীজ জিনের সন্তান, সাইজের ছোট, কিন্তু দেখতে অবিকল তাদের সর্দারের মতো। মাথায় 2টো শিং, গায়ে কাঁটা, আর নখগুলো ঘুরের মতো ধারালো। তারা মেঝেতে পড়ে কিলবিল করে ছড়িয়ে পড়তে লাগলো সারা ঘরে। তাদের গায়ের গন্ধে বমি আসার উপক্রম। আমার স্বামী এখন আর মানুষ নেই, সে একটা জীবন্ত নরককুণ্ডে পরিণত হয়েছে। তার শরীরটা থরথর করে কাঁপছে, চোখ দুটো উল্টে গেছে, আর মুখ দিয়ে অনবরত বেরিয়ে আসছে সেই পৈশাচিক বাহিনী। হঠাৎ সেই ছোট শয়তানগুলোর নজর গেল ঘরের কোণায়, যেখানে আমার 2 মাস বয়সী ফুলের মতো বাচ্চাটা দোলনায় ঘুমাচ্ছিল। এত হট্টগোলে সে ভয়ে ওয়া ওয়া করে কেঁদে উঠেছে। শিশুর কান্নার শব্দ শোনা মাত্র রক্তবীজ সর্দার আমার স্বামীর শরীর থেকে হুঙ্কার দিয়ে উঠল, ওই তো কচি মানুষ, ধর ওটাকে, নিয়ে আয় আমার কাছে।
হাজার হাজার কালো ছায়া দোলনার দিকে ছুটতে লাগলো। আমি পাগলের মতো চিৎকার করে উঠলাম, না, আমার বাচ্চা, খবরদার। আমি দৌড়াতে গেলাম, কিন্তু ভয়ের চোটে আমার পা যেন মেঝেতে গেঁথে গেছে, নড়তে পারছি না। ঠিক সেই মুহূর্তে একটা তীব্র বাতাস আমাকে পাশ কাটিয়ে চলে গেল। তাকিয়ে দেখি কাকলি। সে দোলনার সামনে গিয়ে দুহাত ছড়িয়ে দাঁড়ালো। তার চুলগুলো হাওয়ায় যেন উঠছে, চোখ দিয়ে জল পড়ছে। সে চিৎকার করে উঠল, খবরদার বাবা, ওই বাচ্চার গায়ে একটা আঁচড়ও কাটবে না। স্বামী শরীর থেকে সর্দার অট্ট হাসি দিল, বলল, তুই আমাকে বাধা দিবি? তুই সরেছে সামনে থেকে। কাকলি নড়ল না। সে বলল, আমি তোমাকে বাবা বলে ডেকেছিলাম, ভেবেছিলাম তুমি এসে আমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে, কিন্তু তুমি আমার ওঝা বাবাকে মারলে, আমার বরের শরীরটা শেষ করে দিলে। এখন এই নিষ্পাপ শিশুটাকে খেতে চাও? তুমি বাবা নও, তুমি জানোয়ার। সর্দার গর্জন করে উঠল, বলল, তবে তুইও মর। সর্দারের ইশারায় এক ঝাঁক ছোট রক্তবীজ কাকলির উপর ঝাঁপিয়ে পড়ল। কাকলি যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু দোলনার সামনে থেকে এক চুলও নড়ল না। সে নিজের শরীর দিয়ে বাচ্চাটাকে ঢেকে রাখল। শয়তানগুলো তাকে কামড়াচ্ছে, আঁচড়াচ্ছে। কাকলির সবটুকু শক্তি যেন ওরা শুষে নিতে লাগলো। এই সুযোগে আমি মেঝের দিকে তাকালাম। ওঝা বাবা অজ্ঞান হওয়ার আগে যেদিকে ইশারা করেছিলেন সেদিকে। ফুলদানির ভাঙা কাচের টুকরোর মাঝে পড়ে আছে সেই ছেঁড়া তাবিজের একটা রূপোর খোলস। ওটা চকচক করছে। আমি হামাগুড়ি দিয়ে গিয়ে ওটা তুলে নিলাম। হাতে নিতেই মনে হলো বরফের মতো ঠান্ডা কিছু ধরলাম। আমি সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালাম। তাবিজের ভাঙা অংশটা মুঠোর মধ্যে শক্ত করে ধরলাম। মনে মনে ডাকলাম আল্লাহকে। তারপর সেই ছোট শয়তানগুলোর দিকে লক্ষ্য করে তাবিজটা বাড়িয়ে ধরলাম। আশ্চর্য এক দৃশ্য তৈরি হলো। তাবিজের রূপোর খোলস থেকে একটা নীল আলো বিচ্ছুরিত হলো। যেই শয়তানগুলোর গায়ে সেই আলো লাগলো, তারা চ চ শব্দ করে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। রক্তবীজ সর্দার এবার আমার দিকে ফিরল। স্বামীর শরীরটা এখন প্রায় কঙ্কালসার, চামড়া ঝুলে পড়েছে। সে বলল, বড়, তোর হাতটা কি ফেলে দে, নাহলে তোর স্বামীকে আমি এখনই পুরোপুরি চিবিয়ে খাবো। আমি বললাম, আমার স্বামীকে তো তুমি আগেই শেষ করেছ, এখন শুধু এই শরীর নামক খোলসটা বাকি, কিন্তু আমার সন্তানকে আমি তোমাকে ছুঁতে দেব না। কাকলি তখনও ছোট শয়তানগুলোর সাথে লড়ছে। তার শাড়ি ছিঁড়ে গেছে, সারা গা রক্তে মাখামাখি। সে আমার দিকে তাকিয়ে বলল, দিদি, তাবিজটা আমার দিকে ছুঁড়ে দাও, ওটা আমার দরকার। আমি দ্বিধায় পড়ে গেলাম। ও তো জিনের মেয়ে, ও যদি তাবিজ নিয়ে উল্টো কিছু করে। কিন্তু কাকলির চোখের দিকে তাকিয়ে আমি আর সন্দেহ করতে পারলাম না। সে চোখে কোনো ছলনা নেই, আছে বাঁচার আকুতি আর আমার বাচ্চাকে রক্ষার প্রতিশ্রুতি। আমি তাবিজের টুকরোটা কাকলির দিকে ছুঁড়ে দিলাম। ভয় হচ্ছিল, তাবিজের ছোঁয়াতে ওর যদি বড় কোনো ক্ষতি হয়। কাকলি শূন্যে লাফ দিয়ে সেটা লুফে নিল। তাবিজ হাতে পেতেই কাকলির শরীরে এক অদ্ভুত পরিবর্তন হতে শুরু করলো। তার কালো চুলগুলো ধবধবে সাদা হয়ে গেল। তার নখগুলো স্বাভাবিক মানুষের মতো হয়ে এলো। তার শরীর থেকে একটা তীব্র সাদা জ্যোতি বের হতে লাগলো, যা ঘরের সবটুকু অন্ধকারকে গ্রাস করে নিল। রক্তবীজ সর্দার এবার বেশ ভয় পেল। সে পিছিয়ে যেতে যেতে বলল, অসম্ভব, তুই এটা কি করছিস? তুই তো আমারই রক্ত, তুই আমার বিরুদ্ধে তাবিজের শক্তি ব্যবহার করতে পারিস না। কাকলি কাঁদতে কাঁদতে কিন্তু বজ্র কঠিন গলায় বলল, না বাবা, আমি তোমার রক্ত হতে পারি, কিন্তু আমি তোমার মতো নই। ওঝা বাবা আমাকে বলেছিল আমার মা মানুষ ছিলেন। তুমি জোর করে আমার মায়ের গর্ভে আমাকে দিয়ে এসেছিলে, আর তারপর আমার জন্ম হবার পরে তুমি আমাকে গ্রহণ তো করনি, আমার মাকেও তুমিই হত্যা করেছিলে। তাই আজ বুঝতে পারছি কেন আমার মানুষের জন্য কষ্ট হয়, কারণ আমি অর্ধেক মানুষ। আমার মায়ের রক্ত আমার শিরায় বইছে, আর সেই রক্তই আজ তোমাকে ধ্বংস করবে। এই সেই ভয়ানক সত্য। আসলে কাকলি পূর্ণাঙ্গ জিন নয়, সে শঙ্কর, অর্ধেক মানুষ অর্ধেক জিন। কাকলি হাতের মুঠোয় থাকা তাবিজটা নিজের বুকে চেপে ধরল। তার গা থেকে বের হওয়া আলোয় ছোট ছোট শয়তানগুলো সব ভস্ম হয়ে গেল। সে এবার আমার স্বামীর শরীরের দিকে এগিয়ে গেল। বেরিয়ে আয়, বেরিয়ে আয় আমার বরের শরীর থেকে। রক্তবীজ সর্দার আমার স্বামীর শরীর আঁকড়ে ধরে আর্তনাদ করতে লাগলো। না না, এই শরীর আমার, আমি বেরোবো না।
আমার স্বামীর শরীরটা তখন মাঝখান থেকে ছিঁড়ে দুভাগ হওয়ার উপক্রম। সে কি আদৌ বাঁচবে, নাকি এই টানা হ্যাচড়ায় তার শরীর টুকরো টুকরো হয়ে যাবে? দরজা তখনও বন্ধ, পালানোর পথ নেই। রক্তবীর সর্দারের গলায় এবার আর সেই দম্ভ নেই, আছে এক চাপা আক্রোশ আর ভয়। কাকলির হাতে সেই ভাঙা তাবিজের টুকরোটা তখনও চলছে। আমি ভালো করে তাকালাম, ওটা সাধারণ কোনো রূপোর টুকরো নয়। ভাঙা অংশের ভেতর থেকে বেরিয়ে এসেছে বহু পুরনো এক টুকরো চামড়ার কাগজ, যাতে জাফরান কালি দিয়ে কিছু একটা লেখা। আর সেই লেখার উপর জমাট বেঁধে আছে গাঢ় লাল রঙের এক ফোঁটা রক্ত। 20 বছরেও সেই রক্তের দাগ যেন শুকোয়নি, বরং তাবিজের আলোয় সেটা যেন তাজা হয়ে টকটক করছে। রক্তবীর সর্দার আমার স্বামীর শরীরটাকে দুমড়ে মুচড়ে মেঝের উপর হাঁটু গেড়ে বসল। তার চোখ দিয়ে আগুনের বদলে এখন কালচে ধোঁয়া বেরোচ্ছে। সে ফিসফিস করে বলল, তুই জানিস ওটা কি? ওটা তোর মায়ের বুকের শেষ রক্তবিন্দু, যা কিনা আমাকে তোর মায়ের কাছে ঘেঁষতে দেয়নি। ও যা পুরো তোর মায়ের ওই রক্ত সংগ্রহ করে রক্তে জাদু করেছিল আমাকে আটকানোর জন্য। আজ তুই নিজের বাবার বিরুদ্ধে তোর মায়ের রক্ত ব্যবহার করছিস। কাকলি থমকে গেল, তার হাতের কম্পন বাড়ল। বলল, আমার মা? শয়তান জিন বুঝে গেল গায়ের জোরে সে আজ কাকলির সাথে আর পারবে না, কারণ কাকলি নিজের শরীরের শক্তি আর তাবিজের শক্তি একাকার হয়ে গেছে। তাই শয়তান শুরু করলো তার আসল খেলা, মনস্তাত্ত্বিক যুদ্ধ। আমার স্বামী, যার ভেতরে কিনা রক্তবীজ, সে এবার করুণ চোখে কাকলির দিকে তাকালো। তার গলার স্বর বদলে গেল। এবার এক মায়াবী সম্মোহনী সুরে সে বলতে শুরু করলো, পাগলি মেয়ে আমার, তুই ভাবছিস আমি তোর মাকে মেরেছিলাম? না রে মা, না। তোকে ওরা ভুল বুঝিয়েছে। ও যা তোকে মিথ্যা বলেছে। আমি তোর মাকে ভালোবাসতাম, তোর মাও আমাকে চেয়েছিল, কিন্তু এই মানুষের সমাজ আমাদের মেনে নেয়নি। কাকলি চিৎকার করে উঠল, বলল, মিথ্যা কথা, তুমি রাক্ষস, তুমি আমার মাকে শেষ করেছ। রক্তবীজ অট্ট হাসি দিল না, বরং করুণভাবে মাথা নাড়ল। বলল, তাই যদি হবে, তবে তোর মা কেন আমাকে তোর দায়িত্ব দিয়ে গিয়েছিল? শোন কাকলি, তোর মা মরেনি, তাকে এই ওঝার পূর্বপুরুষরা বন্দি করে রেখেছে। সে রোজ কাঁদে আর তোর নাম ধরে রাখে। তুই কি চাস না তোর মায়ের কাছে যেতে? কাকলির হাতের আলোটা একটু স্তিমিত হয়ে এলো, তার চোখের মনি কাঁপছে। মায়ের কথা শুনে তার ভেতরের মানুষ সত্তাটা যেন দুর্বল হয়ে পড়ছে। সে বিড়বিড় করে বলল, মা, মা বেঁচে আছে? আমি চিৎকার করে বললাম, কাকলি, ওকে বিশ্বাস করিস না, ও শয়তান, তোকে ও ধোঁকা দিচ্ছে। রক্তবীজ এবার আমার দিকে তাকিয়ে গর্জন করে উঠল। তার চোখের ইশারায় ভারী কাঠের আলমারিটা যেন শূন্যে ভেসে উঠল এবং সশব্দে আমার সামনে আছড়ে পড়ল। আমি ছিটকে দোলনার কাছে পড়ে গেলাম। আমার বাচ্চাটা আবার সশব্দে কেঁদে উঠল। ওর দোলনাটা সজোরে দুলতে লাগলো। রক্তবীজ আবার কাকলির দিকে ফিরল। সে হাত বাড়িয়ে দিল। হাতটা যেন মানুষের হাতের মতোই মায়া ছড়াচ্ছে। কাছে আয় মা, কাছে আয়। ওই তাবিজটা ফেলে দে। ওটা তোর আর আমার মাঝে দেওয়াল। ওটা ফেললেই আমি তোকে নিয়ে যাব তোর মায়ের কাছে। দেখবি, চল, তোর মা কেমন আছে। সে তোকে বুকে নেওয়ার জন্য অপেক্ষা করছে। কাকলি সম্মোহিতের মতো এক পা দু পা করে এগোতে লাগলো। তার হাতের মুঠি আলগা হয়ে আসছে। তাবিজে সেই নীল আলো দপ করে নিভে যাওয়ার উপক্রম। ঘরের আবহাওয়া পাল্টে গেল। এতক্ষণ যে ভ্যাপসা গরম ছিল তা কেটে গিয়ে এক হাড়হিম করা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। মনে হলো নরকের দরজা খোলার প্রস্তুতি চলছে। আমার স্বামী, যার শরীরের চামড়া ফেটে চৌচির, রক্তে ভেসে যাচ্ছে মেঝে, সে হঠাৎ তার নিজের গলায় অতি ক্ষীণ স্বরে ডেকে উঠল, বউ কাকলি, ও মিথ্যে বলছে। কিন্তু কাকলি কিছুই শুনছে না। তার কানে তখন শয়তানের বিষ। রক্তবীজ সর্দারের মুখে ফুটে উঠল এক জঘন্য হাসি। সে জানে আর এক মুহূর্ত তাবিজটা হাত থেকে পড়লেই
সে কাকলির শরীর দখল করবে, আর তারপর এই ঘরের কেউ আর বেঁচে থাকবে না। কাকলি আমার স্বামীর একদম কাছে পৌঁছে গেছে। রক্তবীজ ফিসফিস করে বলল, দাও মা, তাবিজটা আমাকে দাও। তারপর বিড়বিড় করে বলল, আজ এই বাচ্চার কলিজাটা একটু চেকে দেখি। তোর মায়ের সাথে দেখা করতে হলে তো একটু শক্তি লাগবে, তাই না? এই একটা কথা, বাচ্চা আর কচি কলিজা, এই কথাটা কানে যেতেই কাকলি থমকে দাঁড়ালো। তার ঘোলাটে চোখ হঠাৎ পরিষ্কার হয়ে গেল। সে হয়তো তার নিজের মায়ের কথা ভাবছিল, কিন্তু তার চোখের সামনে ভেসে উঠল দোলনায় থাকা আমার নিষ্পাপ বাচ্চাটার মুখ। কাকলি পেছনের দিকে তাকালো, আমার বাচ্চাটা কাঁদছে। সে আবার রক্তবীজের দিকে তাকালো। কাকলি নিচু গলায় বলল, তুমি মিথ্যাবাদী, তোমাকে আমি আর বিশ্বাস করতে পারি না। কি ভেবেছ তোমার বিড়বিড় করে বলা কথা আমি শুনতে পাবো না? আমার শরীরের জিনের রক্ত আর শক্তি বয়ে চলেছে, মানুষ যা শুনতে পায় না আমি তো শুনি। বাচ্চার কলিজা খাবি, তাই না শয়তান? রক্তবীজ বুঝে গেল তার চাল ব্যর্থ হয়েছে। সে গর্জন করে উঠল, বলল, তবে রে বেঈমান মেয়ে। সে আমার স্বামীর শরীর থেকে অর্ধেক বেরিয়ে এলো, একটা বিশাল কালো ছায়ার মতো। সে কাকলিকে গ্রাস করতে চাইল, কিন্তু কাকলি এবার আর তাবিজটা ছুঁড়ে মারল না। সে এক অদ্ভুত কাণ্ড করে বসল। সে তার নিজের হাতের শিরা কামড়ে ছিঁড়ে ফেলল, ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো। সেই রক্ত মাখিয়ে দিল হাতের ওই ভাঙা তাবিজ আর মায়ের জমাট রক্তের ওপর। মানুষের রক্ত আর জিনের রক্তের মিশ্রণ, সাথে জাফরান কাগজে লেখা হয়তো পবিত্র কোনো কালাম। কাকলি চিৎকার করে বলল, দিদি চোখ বন্ধ করো। আমি বাচ্চাটাকে বুকে জড়িয়ে চোখ বন্ধ করলাম। কাকলি সেই রক্তমাখা তাবিজটা সোজা গেঁথে দিল আমার স্বামীর বুকের মাঝখানে, যেখান দিয়ে রক্তবীজ সর্দার বেরিয়ে আসার চেষ্টা করছিল। এরপর সারা পৃথিবী কাঁপানো এক আর্তনাদ, মনে হলো আকাশ ভেঙে পড়ল। একটা তীব্র সাদা আলো আমার চোখের পাতা ভেদ করে অন্ধ করে দেওয়ার মতো অবস্থা করল, সাথে পোড়া মাংসের গন্ধ আর হাজার হাজার কাকের ডাকার শব্দ। তারপর সব শান্ত, একেবারে পিনপতন নিস্তব্ধতা। আমি ভয়ে ভয়ে চোখ মেললাম। ঘরের একটা লাইট নিভু নিভু করে জ্বলছে তখনও। জানলার কাঁচ ভাঙা, দরজাটা আগের মতোই বন্ধ। মেঝের মাঝখানে আমার স্বামী পড়ে আছে। আমার স্বামী মেঝেতে পড়ে ছটফট করছে, যেন জ্যান্ত মাছ ডাঙায় তোলা হয়েছে। তার শরীর থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু রক্তবীজ সর্দার পুরোপুরি শরীর ছেড়ে বেরোচ্ছে না। সে স্বামীর শরীরের ভেতরে থেকে আঁকড়ে ধরে আছে প্রাণটাকে। স্বামীর মুখ দিয়ে সে খিকখিক করে হেসে উঠল, তবে সেই হাসিতে এখন আর দম্ভ নেই, আছে যন্ত্রণা। সে বলল, তোর সাধ্য নেই আমাকে বের করার। আমি বেরোলে তোর পরের প্রাণটাও সাথে নিয়ে বেরোবো। কাকলি হাঁটু গেড়ে বসে হাঁপাচ্ছে। তার শরীর থেকে সেই সাদা জ্যোতি কমে এসেছে। সে আমার দিকে তাকালো, তার চোখে জল। সে বলল, দিদি আমার এই জিন বাবা ঠিকই বলছে। ও যোগের মতো বরের আত্মার সাথে মিশে গেছে। এখন জোর করে বের করতে গেলে বর মারা যাবে। আমি কেঁদে দিয়ে বললাম, তাহলে উপায়? আমার স্বামীকে বাঁচানোর কি কোনো পথ নেই? ঠিক তখনই ঘরের এক কোণ থেকে জ্ঞান ফিরে পাওয়া ওঝা বাবা বলে উঠলেন, আছে মা, একটা উপায় আছে, কিন্তু সেটা বড় বিপজ্জনক। আমরা দুজনেই তাকালাম ওঝা বাবার দিকে। তিনি দেওয়াল ধরে কোনো মতে উঠে দাঁড়িয়েছেন। তিনি বললেন, নিশি ডাক। এই জিনের বংশকে একমাত্র তাদের নিজের রক্তের কেউ যদি নিশি ডাক দিয়ে ডাকে, তবে তারা সেই ডাক উপেক্ষা করতে পারে না। তাদের শরীর অবশ হয়ে যায়। সেই সুযোগে আমি ওকে বন্দি করতে পারবো। আমি অবাক হয়ে বললাম, নিশি ডাক? সে তো ভূতেরা মানুষকে ডাকে শুনি। ওঝা বাবা মাথা নাড়লেন, বললেন, না মা, নিশি ডাক মানে যে সবসময় অশুভ কিছু তা নয়। এ হলো নারীর টানের ডাক। যদিও কালো জাদুর জগতে এটাকে ব্যবহার করা হয় আত্মা ডাকার কাজে, ইফরিত জিনের মতন প্রজাতি এগুলোতে সিদ্ধ হস্ত। ইফরিত জিনেরা মানুষকে বিভ্রান্ত করতে এই ডাক দেয়, কিন্তু এর একটা উল্টো নিয়মও আছে যা খুব কম তান্ত্রিকই জানে। ইফরিতরা, বিশেষ করে রক্তবীজ জিনেরা যত শক্তিশালী হোক, নিজের ঔরসজাত সন্তানের গলার স্বরে যদি প্রাণ হারানোর ভয় আর তীব্র ঘৃণা একসাথে মিশে থাকে, তবে সেই ডাক উপেক্ষা করার মতো ক্ষমতা তাদের সর্দারেরও নেই।
কাকলির মা মারা যাওয়ার সময় তাকে তার মানবিক সত্তা দিয়ে গিয়েছিল। কাকলির ধমনীতে বইছে মানুষের রক্ত আর জিনের আগুনের মিশ্রণ। কাকলি যদি এখন নিজের সবটুকু শক্তি দিয়ে তার জিন সত্তা থেকে চিৎকার করে সেই নিশি ডাক দেয়, তবে সেই শব্দের কম্পনে এই শয়তান জিনের ক্ষমতা অবশ হয়ে যাবে। রক্তবীর সর্দার এই শরীর থেকে বের হতে বাধ্য হবে, যদিও এর মধ্যে একটা কিন্তু আছে। কাকলি উঠে দাঁড়ালো। তার চোখে এখন আর ভয় নেই। সে ওঝার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল, কিন্তু কি বাবা বলো, আমি সব করতে রাজি। ওঝা বাবা বললেন, কিন্তু এই নিশি ডাক দিতে হলে তোকে তোর নিজের জিনের সত্তা পুরোপুরি ত্যাগ করতে হবে। তোকে নিজের প্রাণশক্তির অর্ধেকটা দিয়ে দিতে হবে। তুই হয়তো আর বাঁচবি না, অথবা বাঁচলেও সাধারণ মানুষ হয়ে যাবি, তোর সব শক্তি চলে যাবে। কাকলি এক মুহূর্ত ভাবল না। সে আমার কোলের বাচ্চাটার দিকে তাকালো, তারপর স্বামীর দিকে। সে ম্লান হেসে বলল, আমি তো মানুষই হতে চেয়েছিলাম বাবা। রাক্ষস হয়ে বাঁচার চেয়ে মানুষ হয়ে মরা অনেক ভালো। কাকলি জানালার কাছে এগিয়ে গেল। বাইরে তখন গভীর রাত, অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার। দূরে কোথাও শেয়াল ডাকছে। কাকলি জানলার গ্রিল ধরে গভীর শ্বাস নিল। রক্তবীর সর্দার আমার স্বামীর ভেতর থেকে চিৎকার করে উঠল, বলল, না না কাকলি, খবরদার ওই ডাক দিবি না, চুপ কর, তুই চুপ কর। কিন্তু কাকলি শুনল না। সে আকাশের দিকে মুখ তুলে এক অদ্ভুত সুরে ডাক দিল। এটা কোনো সাধারণ চিৎকার নয়। এই ডাকের শব্দে বাতাসের গতি যেন থেমে গেল। ঘরের লাইটগুলো ফিউজ হয়ে গেল। মনে হলো এই ডাক পৃথিবী ভেদ করে কোনো এক অন্ধকার মহাজগতে পৌঁছে গেছে। যে ডাক শুনলে স্বয়ং ইবলিসও নাকি নিজের সিংহাসনে থরথর করে কেঁপে ওঠে। ডাকটা থামতেই এক অসহ্য নিস্তব্ধতা নেমে এলো, কিন্তু সেই নিস্তব্ধতা দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ আমার স্বামীর শরীরের ভেতর থেকে হাড়গোড় মরমর করার শব্দ শোনা গেল। রক্তবীর সর্দার আমার স্বামীর শরীরে থরথর করে কাঁপতে লাগলো। সে স্বামীর গলার স্বর বদলে নিজের পৈশাচিক গলায় আর্তনাদ করে উঠল, নাম কাকলি, তোর ওই ডাক আমার ধমনীতে আগুন ধরিয়ে দিচ্ছে। তোর ডাক আমার কলিজা ছিঁড়ে ফেলছে। বন্ধ বন্ধ কর এই শব্দ, বন্ধ কর কাকলি। কাকলির ডাকের কম্পন তখন ঘরের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। মনে হলো অদৃশ্য কোনো শক্তি আমার স্বামীর শরীরটাকে ভেতর থেকে নিংড়ে ফেলছে। স্বামীর শরীরের কালো শিরাগুলো এখন টকটকে লাল হয়ে উঠেছে, যেন তার ভেতর দিয়ে ফুটন্ত লাভা প্রবাহিত হচ্ছে। নিজের সন্তানের এই ঘৃণাভরা নিশি ডাক ইফরিত জিনের জন্য বিষের চেয়েও ভয়ঙ্কর হয়ে দাঁড়ালো। রক্তবীজ চিৎকার করছে, বলছে, ছেড়ে দে আমাকে, আমি আমি চলে যাচ্ছি, আমি থাকবো না এই শরীরে। হঠাৎ দেখা গেল স্বামীর বুক থেকে একটা প্রচণ্ড আলোর বিচ্ছুরণ ঘটছে, যেন ভেতরের কোনো এক দানব নিজেকে ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। স্বামীর শরীর ধনুকের মতো বেঁকে গেল। তার মুখ দিয়ে, কান দিয়ে আর চোখ দিয়ে গলগল করে একদলা কালো আলকাতরার মতো ঘন ধোঁয়া বেরিয়ে এলো। সেই ধোঁয়ার মাঝখানে রক্তবীর সর্দারের বিভৎস মুখটা শেষবারের মতো যন্ত্রণায় বিকৃত হতে দেখা গেল। ওটাই রক্তবীজ। নিজের সন্তানের রক্তের ডাকে অবশ হয়ে সে এখন নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে। শরীর থেকে বেরোতেই ওঝা বাবা দেরি করলেন না। তিনি হাতে থাকা একটা ছোট্ট লোহার পাত্র বা হাঁড়ি এগিয়ে ধরলেন। কালো ধোঁয়াটা বাতাসের টানে ঘূর্ণিপাকের মতো ঘুরতে ঘুরতে সেই হাঁড়ির ভেতর ঢুকে গেল। ওঝা বাবা তৎক্ষণাৎ হাঁড়ির মুখটা লাল কাপড় দিয়ে বন্ধ করে দিলেন। হাঁড়ির ভেতর থেকে তখনও ধপধপ শব্দ হচ্ছে, যেন কেউ বের হতে চাইছে। কিন্তু ওঝা বাবা মন্ত্র পড়ে তাতে ফুঁ দিতেই সব শান্ত হয়ে গেল। আমার স্বামী ধপাস করে মেঝেতে পড়ে গেল। কাকলিও আর দাঁড়িয়ে থাকতে পারল না, সে লুটিয়ে পড়ল মেঝেতে। আমি দৌড়ে গেলাম। একদিকে স্বামী, অন্যদিকে কাকলি। স্বামী চোখ মেলে তাকালো। তার চোখ এখন স্বাভাবিক। সে আমাকে দেখে ফিসফিস করে বলল, বড় বউ, লুঙ্গিটা আছে তো? স্বামীর রসিকতা শুনে বুঝলাম সে ঠিক আছে, বিপদ কেটে গেছে। আমি কাকলির কাছে গেলাম, তার মাথাটা কোলে তুলে নিলাম। ওঝা বাবা এগিয়ে এসে কাকলির হাতে রক টিপে ধরলেন। কিছুক্ষণ পর তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, না মা, ও মরেনি, তবে ওর ভেতরের জিন সত্তাটা চিরতরে নিঃশেষ হয়ে গেছে।
নিশি ডাক দিয়ে ও নিজের সব অলৌকিক শক্তি বিসর্জন দিয়েছে। ও এখন পুরোপুরি এক রক্ত মাংসের মানুষ। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, বাবা, ওর সে অলৌকিক ক্ষমতাগুলো কি আর কখনোই ফিরে আসবে না? ওঝা বাবা ম্লান হেসে বললেন, না মা, আর আসবে না। কাকলি তো আর পুরোপুরি জিন নয়, সে হলো শঙ্কর, অর্ধেক মানুষ অর্ধেক জিন। তার শরীরের ভেতরে এই দুই সত্তা একসুতোই বাঁধা ছিল, কিন্তু এই নিশি ডাক দিতে গিয়ে কাকলিকে তার শরীরের সমস্ত অতিপ্রাকৃত শক্তি জ্বালানি হিসেবে ব্যবহার করতে হয়েছে। সহজ কথায়, একটা মোমবাতি যেমন শেষবার নেভার আগে দপ করে জ্বলে ওঠে, কাকলিও তার সমস্ত জিন শক্তিকে ওই এক ডাকে নিংড়ে দিয়েছে। আর সেই আগুনের উত্তাপেই রক্তবীজ আজ ভস্ম হয়েছে, আর তার সাথে পুরো ছাই হয়ে গেছে কাকলির ভেতরের জিনের শক্তিটুকুও। ও এখন থেকে শুধুই মানুষ, কেবলই মানুষ। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, বাবা, একটা প্রশ্ন মাথায় ঘুরছে। জিন ও মানুষের মিলন এবং সন্তান জন্মদান, এটা কি আসলে সম্ভব? ওঝা বাবা জ্ঞানীর মতন দৃষ্টি নিয়ে জানালা দিয়ে অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকালেন। তারপর গম্ভীর স্বরে বললেন, সৃষ্টিগতভাবে এটা অসম্ভব মনে হয়, কারণ পবিত্র কোরআনের সূরা আর রহমানে আল্লাহ স্পষ্ট বলেছেন, মানুষ মাটির তৈরি, পোড়া মাটির মতো, আর জিন ধোয়াবিহীন অগ্নিশিখা থেকে তৈরি। আগুন আর মাটি তো এক নয়, তাই না? তবে আধ্যাত্মিক ও ধর্মীয় জগতের অনেক জ্ঞানীগুণীর মতে জিনরা যেহেতু মানুষের রূপ ধারণ করতে পারে, তাই তাত্ত্বিকভাবে বা বাহ্যিকভাবে এই মিলন ঘটা সম্ভব। কিন্তু মনে রাখবি, ধর্মে এটি কঠোরভাবে নিষিদ্ধ এবং চরম ঘৃণিত কাজ। বিজ্ঞানের দৃষ্টিতেও দুই ভিন্ন প্রজাতির মিলন বা সন্তান উৎপাদন সম্ভব নয়। আমি তখন জিজ্ঞেস করলাম, তাহলে কাকলি এলো কিভাবে? ওঝা বাবা বললেন, কাকলির জন্ম তো স্বাভাবিক সংসারের ফল নয় মা, এটা ছিল শয়তানি শক্তির খেলা। রক্তবীজ কোনো সাধারণ জিন ছিল না, সে ছিল মহা ক্ষমতাধর জাদুকর। সে কালো জাদু ব্যবহার করে তার অশুভ শক্তি বা বীজ মানুষের গর্ভে স্থাপন করেছিল। একে আধ্যাত্মিক পরিভাষায় বলে শয়তানি স্তিমতাম বা জোরপূর্বক সম্ভোগ। এটা বায়োলজিক্যাল বা শারীরিক মিলন যতটা না, তার চেয়ে বেশি ছিল অতিপ্রাকৃত বা জাদুকরী এক প্রক্রিয়া। আর সেই অভিশপ্ত প্রক্রিয়ার ফসলই ছিল আমাদের কাকলি। এদিকে স্বামী তখন কোনো মতে দেওয়াল ধরে উঠে দাঁড়িয়েছে। তার শরীরটা দুমড়ে মুচড়ে গেছে, তার চোখে সেই পৈশাচিক লাল আভা আর নেই। সে ফ্যালফ্যাল করে আমাদের দিকে তাকিয়ে রইল। কাকলির জ্ঞান ফিরল আরও ঘণ্টাখানেক পর, তবে চোখ মেলার পর তাকে আর সেই আগের কাকলি মনে হলো না। তার সেই স্থির চাহনি নেই, চোখের মনি এখন সাধারণ মানুষের মতো চঞ্চল। সে আমার দিকে তাকিয়ে ধরা গলায় বলল, দিদি, আমাকে মাফ করে দিও। আমি জানতাম না আমার ভেতরে এমন একটা দানব বাস করে। ওঝা বাবা আমাকে আগলে রেখেছিলেন, কিন্তু তোমার স্বামীর রক্তের টানে আমি নিজেকে সামলাতে পারিনি। সেদিন রাতের মতন আমরা সব কিছু গুছিয়ে নিই, সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তখনও আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। আমার স্বামীর শরীর স্বাভাবিক ছিল না পুরোপুরি, সারা শরীর কেটে ছিঁড়ে গিয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া লেগেছিল। ডাক্তার নার্স সবাই যখন জিজ্ঞেস করেছিল, আমার স্বামী বলেছিল কজন ছিনতাইকারী আমাদেরকে ধরে এভাবে আধমরা করে ফেলে রেখে গিয়েছে। যদিও নার্স বা ডাক্তার এই কথা পুরোপুরি হয়তো বিশ্বাস করতে পারেনি। আমার আর ওঝা বাবার শরীরের অবস্থাও ভালো ছিল না, শুধু কাকলির শরীরের ক্ষতগুলো আপনা আপনি কিভাবে যেন শুকিয়ে গিয়েছিল। হয়তো তখনও শরীরে জিনের রক্ত বইছিল তাই। ফেরদৌস সাগর হয়তো এই ঘটনাকে নিজের মতন উপন্যাস হিসেবে সাজিয়ে লিখবেন, সেটা আমি জানি। সে আমাকে বলেছে এটাকে রূপকথার মতন সাজাবেন, যেন লেখনীতে একটা ভিন্নতা আসে। বাস্তবে এই ঘটনা আমাদেরকে অনেক ভুগিয়েছিল, যা কিনা লিখতে গেলে 100 পর্বের সিরিজ হয়ে যাবে। সপ্তাহখানেক পরের কথা, আমি ওঝা বাবার কাকলি মিলে বাড়িতে মিটিং বসাই। আমার স্বামী সেখানে মাথা নিচু করে বসেছিল। ওঝা বাবা আমার স্বামীকে উদ্দেশ্য করে বললেন, বাবাজি, বিয়েটা তো তুমি করেছিলে শরীরের চাহিদা আর জেদ মেটাতে, কিন্তু এই মেয়েটার জীবন তো এখন একটা আইনি জালে আটকে গেল। ও তো এখন তোমার বিবাহিতা স্ত্রী। স্বামী হঠাৎ থপ করে আমার পায়ের কাছে বসে পড়ল। বড় বউ, আমাকে মাফ করে দাও। আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। এই মেয়েটা নির্দোষ, ও পরিস্থিতি শিকার, কিন্তু আমি তো লোভী ছিলাম। আমি কিছুক্ষণ চুপ করে থেকে কাকলির দিকে তাকালাম।
মেয়েটার আসলে যাওয়ার কোনো জায়গা নেই। ওঝা বাবা বুড়ো মানুষ, কতদিন আর আগলাবেন, কিন্তু এভাবে তিনজন মিলে স্বামী স্ত্রী হিসেবে ঘরও করা সম্ভব নয়। আমি গম্ভীর গলায় বললাম, কাকলি আমার সতীন হয়ে এ ঘরে থাকবে না, সেটা সম্ভব নয়। তবে ওঝা বাবা যদি অনুমতি দেন তবে কাকলিকে আমরা সসম্মানে ডিভোর্স দিয়ে ওর দেনমোহর আর ভরণ পোষণের সব দায়িত্ব নেব। আর আমার একটা মামাতো দেবর আছে, অস্ট্রেলিয়াতে থাকে। কাকলির সাথে আমি ওর বিয়ে নিয়ে ভেবে দেখেছি, কাকলি যদি সম্মতি দেয় তবেই আমি সামনে আগাবো। ওঝা বাবা হাত তুলে দোয়া করলেন। কাকলি বলল, এখনই সে বিয়ের কথা ভাবছে না, সে পড়াশোনাটা শেষ করতে চায় আগে। ওঝা বাবা কাকুলিকে নিয়ে বিদায় নিলেন। যাওয়ার সময় কাকুলি শেষবারের মতো আমাদের বাড়ির দিকে তাকালো। স্বামী জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে তাদের যাওয়া দেখছিল। আমি পাশ দিয়ে যাওয়ার সময় সে ফিসফিস করে বলল, বউ, একটা কথা শুনবে? আমি ভ্রু কুচকে বললাম, আবার কি হলো? স্বামী কাচুমাচু হয়ে বলল, না মানে আমার কোমরের সেই পুরনো তাবিজটা তো ছিঁড়ে গেছে। কাল থেকে আমার কেন জানি শরীরটা খুব ম্যাজ ম্যাজ করছে। একটা নতুন তাবিজ পড়লে হতো না? এটা শুনে আমি হাতের ঝাড়ুটা উঁচিয়ে ধরলাম। স্বামী ওরে বাবারে বলে এক দৌড়ে ড্রয়িং রুমে গিয়ে ঢুকলো। আমি হাসবো না কাঁদবো ভেবে পেলাম না, তবে মনে মনে একটা স্বস্তি পেলাম। রক্তবীজের সর্দার শয়তানটা অন্তত আমাদের জীবন থেকে চলে গেছে। জানলার বাইরে রোদের আলোয় আমার বাচ্চাটা খেলছে। আমি স্বামীর দিকে তাকিয়ে মনে মনে হাসলাম। আমাদের এই অদ্ভুত রোমাঞ্চকর ঘটনা শেষ হবার পর একটা শিক্ষার কথা সকল পুরুষকে জানাতে চাই। লোভে পড়ে দ্বিতীয় বিয়ে করবেন তো এভাবে যেন জিনের লাথি আপনাদের কপালে জোটে। ফেরদৌসের গল্প কথা।